শুভেচ্ছা। বাঙালিয়ানা সান্যের সংবাদে স্বাগত। রাজবংশী, কামতাপুরী বা রংপুরী বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 1.5 কোটি আর বাংলাদেশে প্রায় 20 লাখ। বাংলাদেশের রংপুর ও দিনাজপুর জেলায় প্রচলিত ভাষা এটি। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে এবং নেপালে এ ভাষাভাষী মানুষ বাস করেন। রাজবংশী বা পলিয়া সম্প্রদায়ের মানুষ এই ভাষায় কথা বলেন। রংপুর ও দিনাজপুরের স্থানীয় ভাষাতেও এই ভাষার প্রভাব প্রবল। ভাষাটির লিখিত রূপ নেই। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে নানানভাবে ঘটেছে সাংবাদিক নিপীড়নের ঘটনা। এই নিয়ে বাঙালিয়ানায় দেখবেন সিরিজ প্রতিবেদন। আজ থাকছে প্রতিবেদনের 3য় পর্ব। জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদকে নিয়ে করা এই প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। নির্বাচিত সরকারে স্থিতিশীলতার আশা ব্যবসায়ীদের, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শিল্পে সুবাতাসের সম্ভাবনা। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এমন প্রত্যাশায় দেশের ব্যবসায়ী সমাজে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থিতিশীলতার প্রত্যাশা তৈরি হওয়ায় বিনিয়োগ সিদ্ধান্তে ধীরে ধীরে গতি আসছে। এরই প্রাথমিক প্রতিফলন দেখা যাচ্ছে মূলধনী যন্ত্রপাতি বা ক্যাপিটাল মেশিনারি আমদানিতে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগের যে কোনো সময়ের চেয়ে সাম্প্রতিক সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, 2025-26 অর্থ বছরের প্রথমার্ধে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় 24% বেড়ে $1079 মিলিয়ন দাঁড়িয়েছে। গত 2 বছরের মধ্যে এটি সর্বোচ্চ। দীর্ঘদিনের স্থবিরতার পর এই বৃদ্ধি ব্যবসায়িক আস্থার পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ব্যবসায়ী নেতাদের মতে, নতুন শিল্প স্থাপনের চেয়ে বর্তমানে বিদ্যমান কারখানাগুলোর আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ কার্যক্রমেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ গ্যাস এবং জ্বালানি সরবরাহ সংকট এখনো নতুন বড় শিল্প স্থাপনের পথে বড় বাধা। বকেয়া বিলের পরিমাণ বাড়তে থাকায় চলতি রমজান এবং আসন্ন তীব্র গরমের সময় দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বিপা 19 ফেব্রুয়ারি জানিয়েছে, বর্তমানে বকেয়া পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 13 থেকে 14 হাজার কোটি টাকা। এই বিশাল অঙ্কের বকেয়া জমা হওয়ায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পক্ষে পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত পাওয়ার ইন্ডাস্ট্রি ব্রিফ অ্যান্ড ইন্টারেক্টিভ সেশন শীর্ষক অনুষ্ঠানে বিপার সভাপতি ডেভিড হাসানাত জানান, গত বছরের জুলাই থেকে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা নিয়মিত পেমেন্ট পাচ্ছে না। তিনি বলেন, গত বছরের জুলাই থেকে আমরা বিদ্যুৎ বিলের নিয়মিত পেমেন্ট পাচ্ছি না। তা সত্ত্বেও বর্তমান সরকারের মেয়াদে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা শহীদ হয়েছিলেন মায়ের ভাষার জন্য শহীদ। সেই শহীদদের একজন ওহিউল্লাহ। ভাষা শহীদদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন শহীদ ওহিউল্লাহকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন এবং প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার মতে, এই প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলেই চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে 10 দিনের সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, যদি হামলা চালানো হয় তাহলে তা কিভাবে চালানো হবে সে ইঙ্গিত দেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে মধ্যপ্রাচ্যে চলতি সপ্তাহে যেভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো হয়েছে তাতে চাইলেই তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সংশ্লিষ্ট অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধজাহাজ, সাবমেরিন ও 50টির বেশি যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া দ্রুততার সঙ্গে সেখানে আরও কয়েকটি জ্বালানি সরবরাহের ট্যাঙ্কার পাঠিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডো। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের 8টি স্থায়ী সামরিক ঘাঁটিও রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় আয়োজিত একটি অনুষ্ঠানে মুসলিম বিদ্বেষী নানা বক্তব্য এবং দাবি তোলার অভিযোগ উঠেছে। মুসলিম হটাও আহ্বান জানানো ওই আয়োজনের জন্য মোদী সরকার 63 লাখ রুপি দিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য কুইন্ট এর প্রতিবেদনে উঠে এসেছে। অনুষ্ঠানটি নিয়ে এর আগেও প্রতিবেদন প্রকাশ করেছিল দ্য কুইন্ট। তাদের প্রতিবেদনে বলা হয়, আয়োজনে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় এবং দিল্লির পর্যটন মন্ত্রণালয় এই অনুষ্ঠানের সমর্থন দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত 13 এবং 14 ডিসেম্বর দিল্লির ভারত মণ্ডপমে সনাতন সংস্থা থেকে সনাতন রাষ্ট্র শঙ্খনাথ মহোৎসব শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে 25% ভারতীয় মুসলিমকে দেশ থেকে বের করে দিন, ভারতকে হিন্দু রাষ্ট্র বানান, গণধর্মান্তর এবং মুসলিমদের গণবহিষ্কারের মতো বিতর্কিত দাবি তোলা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শ্রীপাদ নায়েক ও সঞ্জয় শেঠ। দিল্লি রাজ্য সরকারের পর্যটন মন্ত্রী কপিল মিশ্র এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরবর্তীতে তথ্য অধিকার আইন এর আওতায় সংশ্লিষ্ট 2 মন্ত্রণালয়ের কাছে দ্য কুইন্ট জানতে চায় তারা এই অনুষ্ঠানের জন্য কোনো তহবিল দিয়েছে কিনা। জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় জানায় তারা সনাতন সংস্থাকে 63 লাখ রুপি আর্থিক সহায়তা অনুমোদন করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিগত 8 মাসে অন্তত 924 জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। এসব হত্যাকাণ্ড গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত চালানো হয়েছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান HRCP বিস্ফোরক এই তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বড় ও সংগঠিত অপরাধ দমনের জন্য 2025 সালের এপ্রিলে পাঞ্জাবে গঠন করা হয় ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট CCD। এরপর থেকে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। CCD গঠন করার পর অন্তত 670টি এনকাউন্টারে 924 জন সন্দেহভাজন নিহত হয়েছেন। গাজা পুনর্গঠনে গঠিত শান্তি পর্ষদের আড়ালে সেখানে 335 একরের একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের গোপন নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। নথিতে দেখা যায়, দক্ষিণ গাজায় প্রায় 5000 সেনা সদস্যের জন্য 26টি নজরদারি টাওয়ার, বাংকার ও অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র সহ একটি শক্তিশালী আউটপোস্ট তৈরির পরিকল্পনা রয়েছে। এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ISF এর অপারেশনাল বেস হিসেবে ব্যবহৃত হবে। ফিলিস্তিনি আইনজীবীরা একে নতুন করে দখলদারত্ব হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প প্রশাসন নথির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও স্পষ্ট যে গাজার মাটিতে মার্কিন সেনা নামবে না। ঠিকাদারদের সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপে যোগাযোগের বিষয়টি এই পরিকল্পনা নিয়ে রহস্য আরও ঘনীভূত করেছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। ব্যাংক খাতে যত ঋণ বিতরণ করা হয়েছে তার 45% ঋণই 10 কোটি টাকার কম ছোট ও মাঝারি গ্রাহকের ঋণ। উচ্চ সুদ সত্ত্বেও এসব ঋণের 25% খেলাপি হয়েছে। তার বিপরীতে সবচেয়ে বেশি খেলাপির হার 50 কোটি টাকার বেশি ঋণে। ব্যাংক খাতে সবচেয়ে বেশি ঋণ 50 কোটি টাকার উপরে। এসব ঋণে খেলাপির হার 51%। ব্যাংক খাতের বিতরণ করা ঋণের ধরন ও খেলাপির হার নিয়ে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়,
যত বড় ঋণ খেলাপিও তত বেশি, আর ছোট ও মাঝারি ঋণে খেলাপিও কম। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে বোঝা যায় ছোট ও মাঝারি গ্রাহকেরা এখনো দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে বড় ভূমিকা রাখছে। তার বিপরীতে বড় গ্রাহকদের বিরুদ্ধে ঋণ খেলাপির পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও রয়েছে, যা ব্যাংকিং খাতে সুশাসনের জন্য বড় হুমকি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন কর্মসূচির আওতায় দেশের প্রতিটি বিদ্যালয়ে ফুটবল ও ক্রিকেট সহ 5টি ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করা হবে। প্রতিমন্ত্রী জানান, স্কুলগুলোতে কেবল বার্ষিক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত চর্চা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। পরিকল্পনা বাস্তবায়নে আগামী 1 বছরের মধ্যে 495টি উপজেলায় 5টি ডিসিপ্লিনের জন্য প্রয়োজনীয় ক্রীড়া শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এছাড়াও নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি এই লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করবে। বাঙালিয়ানা সান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।